সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে আছেন অধ্যাপক মেহের নিগার। আপনাকে স্বাগত সময় সংলাপে। ধন্যবাদ। আলোচনা যেতে চাই এইভাবে যে আমাদের এই যে ব্যক্তিগত যে দর্শনের জায়গা আছে, একজন মানুষের ব্যক্তিগত দর্শনের জায়গা আছে, বিশ্বাসের জায়গা আছে, সেই জায়গা আমরা কি আসলে খুব দর্শন নিয়ে থাকি? ব্যক্তিগত দর্শনটাকে প্রতিষ্ঠিত করা, একটা জীবনে আমি একটা দর্শন নিয়ে আগাবো, সেই জায়গা থেকে আপনি পুরোনো দিন দেখেছেন, বর্তমান দিন দেখেছেন এবং আপনার ছাত্রছাত্রীদেরকেও দেখছেন। প্রথম প্রশ্নেই প্রশ্নটা শোনা মাত্র একটা মন খারাপের ধাক্কা এলো যে আপনি জিজ্ঞেস করলেন তো যে ব্যক্তিগত আদর্শের জায়গায় আমরা আছি কিনা বা আমাদের আশেপাশে আমার পরের প্রজন্ম থাকতে পারছে কিনা। সময়টা এমন যে কেউ যদি কোনো একটি দর্শনের জায়গায় যেতেও চায়, তার জন্য আমি সেই পরিসর রাখিনি। আর আমাদের নিজেদের ব্যর্থতার জায়গায় আমার যেটা মনে হয়েছে যে ব্যক্তিগত দর্শন আমরা আমাদের পূর্বসূরীদের কাছ থেকে দেখতাম, সেটাকে অনুসরণ করবার মতন মানসিক দৃঢ়তা এবং কর্মসংস্কৃতি, সে দুটোর একটা অভাবের কারণে আমার কাছে মনে হয়েছে যে আমরা সেরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারিনি। আর যখন আমাদের ব্যক্তিগত আদর্শ সেভাবে বাতিঘর হয়ে দাঁড়ায় না, তখন আমি যদি এখানে বসে বসে দাবি করি যে আমার উত্তর প্রজন্ম, বিশেষ করে আমার সন্তান স্থানীয় এখনকার যে প্রজন্ম, তাদের কাছে আমি প্রতিনিয়ত ব্যক্তি আদর্শগুলোকে প্রতিফলন দেখতে থাকবো, সেটা আসলে এত বোধহয় সহজ প্রত্যাশার জায়গা হতে পারে না। এবং আমরা যেটা বলছিলাম যে আমাদের আগের মানুষদেরকে আমরা দেখেছি যাদেরকে আমরা বাতিঘর ভাবতাম, সেই ভাবতাম না, বাতিঘর না, আমরা ভেবে তো বড় হয়েছি, সেটাই, সেই জায়গা থেকে ভাবতাম এবং তার বাতিঘর ছিলেন বলে ভেবেছি, নাহলে তো ভাবা হতো না। কিন্তু সেই বাতিঘরের যে বাতি, সেটাকে আমাদের সময় এসে আমরা কি জ্বালিয়ে রাখতে পেরেছি কিনা? আমরা জ্বালিয়ে রাখতে পারছি না। সেটা নিয়ে বোধহয় কোনো আরেকটা পূর্ব সময় একটা আলাপে আপনার সাথে আমার কথা হয়েছিল যে আমি যে নীতির জায়গাটাকে ধরে রাখবো, সেটা তো অনুমোদিত না। এখানে একজন মানুষ যদি বাতিঘর হয়ে দাঁড়াতে চান, তাকে আক্রান্ত হতে হয়। একজন যদি স্পষ্ট ভাষায় কথা বলেন, আমরা হুমায়ুন আজাদ স্যারের কথাই বলতে পারি, আমার শিক্ষক এবং পরবর্তীতে তিনি আমার সৌভাগ্য, আমি তার সরাসরি ছাত্রী ছিলাম। আমি তার লেখায় তাকে যে স্পর্ধা এবং দ্রোহের জায়গায় থাকতে দেখেছি, তার বিনিময়ে তিনি পেয়েছেন আক্রান্ত হওয়ার মতন একটি পরিণাম, মৃত্যুটা এসেছে। আমি আক্রান্ত শব্দটা আগে বলছি এই জন্য যে আক্রান্ত তো তিনি যখন হয়েছেন, আমরা কি সেইভাবে সকলকে, আমরা কি মানসিকভাবে দাঁড়াতে দেখেছি তার বিরুদ্ধে যে আক্রমণটা ঘটেছে, তার জন্য আমরা কি সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছি? যদি নিতাম, তাহলে হুমায়ুন আজাদ স্যারের ওপর যে বিপর্যয়টা এসেছে, পরবর্তীতে কিন্তু এতগুলো সার ঘটনা ঘটে যেতে পারত না। এখানে আরেকটা কথা জুড়ে দেই এটার সাথে, যে আমরা জানি আমরা কাদের কথা বলবো, আমরা সাম্প্রতিক সময়ে যারা আক্রান্ত হচ্ছেন তাদের কথা বলবো, কিন্তু একই সাথে বাতিঘর জ্বালিয়ে রাখে তো কেবল একটি মানুষ না, এক একটি অঞ্চলের কিন্তু সংস্কৃতি থাকে। কিছুদিন আগে পত্রিকায় নিশ্চয়ই দেখেছেন যে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল সমৃদ্ধ সাংস্কৃতিক অঞ্চল, সেখানে মাদকের বিরুদ্ধে একটি উৎসব হবে। আমরা কি সেখানে দেখতে পাচ্ছি পত্রিকায় সংবাদগুলো এসেছে যে সেখানে নারীরা অংশগ্রহণ করতে পারবে না, সেখানে সঙ্গীত পরিবেশন হওয়া যাবে না? এই অনুমোদনের জায়গাগুলো কত অস্বাভাবিক এবং আমরা সেটাকে গ্রহণ করে নিচ্ছি। বাতিঘর তো অনেক পরের কথা, কিন্তু আপনি যখন একটি রাষ্ট্রকে মনে করি যে ম্যান্ডেট দিয়ে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করেছি, কারণ আমরা সার্বভৌম স্বাধীনতা উপভোগ করবার জন্য এক একজন নাগরিক একটি স্বাধীন রাষ্ট্রে, সেখানে সাংস্কৃতিক যে মুক্তি চর্চার যে একটি অধিকার, সেটা ব্যাহত হচ্ছে আমরা সকলে জানি। এবং আমরা দেখছি যে সেখানে একটা আপোষ রফা হচ্ছে, আপোষ রফা দফায় দফায় পত্রিকায় আসছে যে কথাবার্তা চলছে। এখানে তো নেগোসিয়েশন বা আপোষের প্রশ্নই আসতে পারে না। আপোষে তো বাতি জ্বলে না, আপোষে বাতি জ্বলে না। এবং এরকম একটি ঘটনায় কেন সংস্কৃতি মন্ত্রী চুপ করে আছেন? কেন যে যেখানে আছে পত্রপত্রিকাগুলো কেন আমরা চুপ করে আছি? সংবাদ আসা এক জিনিস, কিন্তু যখন একটা অনিয়ম ঘটবে, যখন আমাদের বাতাস উল্টো দিকে বইবে এবং সেটা জনগণের জন্য ভালো হবে না, তখন সবাই কেন বসে থাকবো চুপ করে? সেটাও নিশ্চয়ই ভাববার একটা অবকাশ আছে। আরেকটা কথা এখানে একটু যোগ করতে চাই যে বাতিঘরে যে একটু আগে দেখলেন না, আমি বললাম আছে, আপনি বললেন যে আমরা থাকতে পারছি কিনা। আপনার ওই প্রশংসার সঙ্গে আমার এটাও মনে হয়েছে যে যাদেরকে আমি বাতিঘর ভেবে এগিয়েছি, উদ্দীপনা নিয়ে এগিয়েছি আমার তারুণ্যে, আমার তারুণ্যকে নিয়ে কিন্তু আমার অনেক আনন্দ আছে। আমি যখন কথা বলি তখন সেই সময়টা এত উজ্জ্বল সময় ছিল, সেটা সাহিত্য হোক, সাংস্কৃতিক চর্চা হোক, আন্দোলনের জায়গা হোক। আমরা যে নামগুলো নিতে পারি, ধরেন আপনি, আমরা বড় হয়েছে, এখনো কাজ করে যাচ্ছে, যে জায়গা থেকে কাজ করছে,
সেই জায়গা থেকে আমরা কিছু নাম উচ্চারণ করতে পারতাম। আমরা নাম উচ্চারণ করতে পারতাম আখতারুজ্জামান ইলিয়াস স্যার, আমরা সেলিম আলদিনের কথা বলতে পারতাম, সেলিম আলদিন স্যারের কথা, আমরা হুমায়ুন আজাদ স্যারের কথা বলতাম, আমরা আহমেদ সফার নাম নিতে পারতাম, আমরা সর্দার ফজলুল করিমের নাম নিতে পারতাম। অবশ্যই হ্যাঁ, এই নামগুলো কমে আসছে। হ্যাঁ, সেই নামগুলো কমে আসছে, সেই নামের জায়গাগুলো আর কেউ নিতে পারছে কিনা সেটা নিয়ে আমরা খুব সংশয়ে। আপনি না বর্তমান সময় এগুলো কথা বলে খুব বিপজ্জনক। আপনি বলে কাকে চটিয়ে দেবেন, কাকে কার মন রক্ষা করবেন, না, এটা আমাদের দাবি থেকে যে আমরা এই ধরনের মানুষ চাই। হ্যাঁ, সেটা আমরা আলোকিত হতে চাই। আপনি একটা শব্দ, একটা বাক্য ব্যবহার করেছেন এখানে, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এরকম নামগুলোর সংখ্যা কমে আসছে। এদের সংখ্যা কিন্তু সবসময় কম ছিল, কিন্তু তারপরও এদের যে সাহস এবং স্বতন্ত্র কণ্ঠস্বর, আমরা আবু হেনা মোস্তফা কামাল, খান আতাউর রহমান, তাদের কথা আমরা বলতে পারি। অবশ্যই যার যার কাজের জায়গায় উজ্জ্বল মানুষ। আমরা টেলিভিশনের ক্ষেত্রে মুস্তাফা মনোয়ারের কথা বলতে পারি, আব্দুল আল মামুনের কথা বলতে পারি, আতিকুল হক চৌধুরীর কথা বলতে পারি, মোস্তফা কামাল সৈয়দের কথা বলতে পারি। এই যে মানুষগুলো উজ্জ্বল, গোলাম মোস্তফা, হ্যাঁ, এরা প্রত্যেকেই নাটকের ক্ষেত্রে সেলিম আলদিনের কথা বলছিলেন যে এরা এমন, সুলাইমানের নামটা বলা উচিত। অবশ্যই। তো সেই মানুষগুলো কিন্তু তাদের কাজের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করতে যে তাদেরকে অনেক প্রতিকূলতার মধ্যে যেতে হয়েছে। তবে আমার কাছে এই কথাটা মনে হয় যে তখন তাদের যে কাজের স্বীকৃতি, তাদের কাজের যে সমাদর, সেটারও কিন্তু একটা অনুকূল চর্চার জায়গা ছিল। এটা ঠিক যে তারা নিয়ামক হিসেবে সেই চর্চাগুলোকে উজ্জ্বল করে রেখেছিলেন। যেমন বাংলাদেশ টেলিভিশনকে নিয়ে আমরা কথা বলতে পারি, যে বিটিভি, যেটা এখন কেউ দেখে না, কিন্তু বাংলাদেশ টেলিভিশন এখন আমরা রেট্রোস্পেকশনে যদি তাকাই, আমরা দেখবো যে কি আশ্চর্য উজ্জ্বল কিছু শিল্পী কর্মী ছিলেন। তাদেরকে আমি শিল্পী কর্মী বলবো। টেলিভিশন প্রযোজক মানে সেটা যে কোন মানে কাজ চলে যেতে পারে, তাদের পড়াশোনা জানার পরিধি, তাদের রুচি নির্মাণের যে উদ্যোগ, দূরশিক্ষণের জায়গা ছিল, দূরশিক্ষণের জায়গা ছিল। একটা ছোট অনুষ্ঠানের কথাই তো বলতে পারি আমরা মুস্তাফা মনোয়ার স্যারের নতুন কুড়ির কথা বলতে পারি, বা তখন ছোটদের কিছু ভাষা শেখার অনুষ্ঠান ছিল। আমার মনে আছে, আমি বিজ্ঞান শেখার অনুষ্ঠান ছিল। আমি মুস্তাফা মনোয়ার স্যারের কথা একটু সময় কাটাতে চাই, কারণ তাকে আমি মনে করি একজন আশ্চর্য শিল্পী, বহুমুখী শিল্পী, অপেক্ষাকৃত কম সমাদৃত শিল্পী। তার যে পরিধি, সেই পরিমাণে সমাদর কম হয়েছে। মুস্তাফা মনোয়ার স্যারকে নিয়ে কথা বলার একটা অত্যন্ত যুক্তিযুক্ত জায়গা হচ্ছে যে তার কারণে আমাদের এখানে টেলিভিশনের মাধ্যমে, যখন টেলিভিশন সাদা কালো যুগ এবং রঙিন যুগ সবে মাত্র অতিক্রম করছে, সেই সময়টাতে তিনি কিন্তু অডিও ভিজুয়াল কালচারের যে মানে দৃশ্য এবং শ্রুতি সংস্কৃতিটাকে, তিনি রুচির জায়গাটাকে আমাদের নির্মাণ করে দিলেন। এবং সেই অনুষ্ঠানের পরিধিটা কত ব্যাপ্ত ছিল, শিক্ষামূলক অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, নাটকগুলো তো একটি চেয়ে আরেকটি অসাধারণ এক একটি প্রোডাকশন ছিল। একটি অনুষ্ঠানের কথা কি আপনার মনে আছে? নতুন করি না, নতুন করি তো একটা ক্লাসিক ধ্রুপদী অনুষ্ঠান। একবার নিমা রহমানকে দিয়ে উনি একটি আবৃত্তির অনুষ্ঠান করেছিলেন। কেউ কিন্তু ওই দৃশ্যটা ভুলতে পারবে না। দোলনায় দুলছেন, নিমা রহমান একজন অত্যন্ত গুণী আবৃত্তি শিল্পী, তখন তিনি কিশোরী। তার কণ্ঠে রবীন্দ্রনাথের অসাধারণ কিছু কবিতার তিনি কিন্তু আবৃত্তির অনুষ্ঠান করেছিলেন, এবং সেটা আজ এত বছর বাদে, কত বছর একটু হিসাব করতে হবে অবশ্য, কিন্তু সেটা স্মৃতিতে গেঁথে আছে। ঠিক সে একইভাবে মঞ্জু আপাকে দিয়ে কিছু অনুষ্ঠান করেছিলেন, অসাধারণ একটা ছোটদের মানে বর্ণপরিচয় শ্যাডো পাপেট দিয়ে করতেন, এবং নাজমা আপা ছিলেন এবং খুব খুব দারুণ অ্যাঙ্কার ছিলেন। এটাও কিন্তু ঠিক যে তিনি শিল্পী বাছাই করতেন, তার শিল্পী বাছাই স্যার। আরেকজনের নাম অবশ্য পরম শ্রদ্ধার সঙ্গে তার নাম নিতে হয়, যে বিজ্ঞানের অনুষ্ঠান কিশোরদের মাঝে, শিশুদের মাঝে অসম্ভব জনপ্রিয় অনুষ্ঠান। এবং তার বাক শিল্প, তার মুখ খুলবার পরে তিনি বিজ্ঞান নিয়ে কথা বলছেন কিন্তু মনে হতো সাহিত্য শুনছি, এত অসাধারণ ব্যক্তিত্ব। তো আমার মনে হয় যে বাংলাদেশ টেলিভিশন একটা দীর্ঘ সময় ধরে আমাদের কিছু সৃষ্টিশীল শিল্পী দিয়েছিলেন। তাদেরকে আমরা শুধু প্রযোজক, নির্দেশক, অনুষ্ঠান নির্মাতা এইভাবে কিন্তু মনে হয় না একটা লেভেলে এটে দিতে পারে। তারা শিল্পী ছিলেন, কারণ তারা একটা রুচি নির্মাণের কাজে ছিলেন, এবং সেই জিনিসটা আমার মনে হয় বিশাল ঘাটতি হয়ে গেছে। এখন প্রচুর চ্যানেল, কিন্তু আমরা সেই অর্থে রুচিশীল অনুষ্ঠান এবং বিনোদন, শিক্ষামূলক নানা রকমের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তাতে যে বাণিজ্যিকীকরণটা অনেক বেশি আমার মনে হয় গুরুত্ব পায়, এবং মনে গেঁথে যায় এমন কিন্তু অনুষ্ঠান, সে নাটক বলেন আর যাই বলেন, দাগ ফেলে যায় না। সেটাই তো প্রমাণ। মানে সময়ের চেয়ে নিষ্ঠুর পরীক্ষক তো আর নেই। স্মৃতিতেই যদি আমার না রয়ে যাবে, ওখানেই পরীক্ষা যে অনুষ্ঠান কতটুকু আবেদন রাখতে। তখনকার গানের অনুষ্ঠান, তখনকার যে আমরা ধীমানের কথা বলতে পারি,
আব্দুল মমিন চৌধুরী স্যারের অসাধারণ। আচ্ছা, আমি অসাধারণ শব্দটা অনেক ব্যবহার করছি। মোস্তাফিজুল ইসলাম স্যারের মুক্তধারা এবং সাইদ আহমেদের বিশ্ব নাটক। আমার মনে হয় যে এগুলো আজকের যুগে চিন্তা করলে, যদি কালচারাল স্টাডিজ বলে কোনো ডিপার্টমেন্ট হয়, এরা এক একজন যোগ্য শিক্ষক ছিলেন, তাদের কাছে মানে টেলিভিশন দর্শক ছিলেন। মানে আমাদের অনেকের ক্ষেত্রে হয়তো বিষয়টা হয়েছে যে কথা কিভাবে সুন্দর করে বলতে হয় আমরা হয়তো পাই নাই, পরে ভালো ছাত্র ছিলাম না বলে যে মোস্তাফিজুল ইসলাম স্যার কিভাবে কথা বলেন, শরফুদ্দিন স্যার কিভাবে কথা বলেন, মমিন চৌধুরী স্যার কিভাবে কথা বলেন, বাক শিল্পের যে কি বিষয় নিয়ে তাকে থাকা, যে এভাবেই হয়তো কথা বলতে হয়, কথা শিখতে হয়। আমাদের শিক্ষানবিশী, যেটা আমি যদি বলি যে আমি যখন ধরেন টেলিভিশনে টুকটাক কাজ করেছি, আপনাদের মতন দীর্ঘদিন আমি থাকিনি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের শিক্ষানবিশীর জায়গাটা এইরকম মানুষগুলোর নির্দেশনায়, তাদের সান্নিধ্যে সমৃদ্ধ হওয়ার যে সুযোগ, সেটা আমাদের হয়েছে। যেতে চাই আপা, এই যে শিক্ষানবিশ, হ্যাঁ, এই যে শিক্ষানবিশ আমরা থাকতে চাই না। শিক্ষানবিশ তো কোন একটা সময়কালের জন্য না, হ্যাঁ, কিন্তু আমরা এখন সবাই খুব প্রতিষ্ঠিত হতে চাই। এই জায়গাটা নিয়েই মনে হয় আমাদের দ্বন্দ্বের জায়গাটা, যে আমরা দেখেছি আমরা যাদের কথা বললাম তাদের সঙ্গে কম বেশি, আপনার হয়তো কম বা আমরা কিছুটা সময় তো আপনিও কাটিয়েছেন, আমি হয়তো সুযোগ পেয়েছিলাম, সেই জায়গায় তাদেরকে দেখেছি তারা তখনও শিক্ষানবিশ, আচরণটা তাদের মধ্যে ওটা ছিল। এবং তাদের কাছে কিন্তু আমরা আদব শিখেছি। আমি মোস্তফা কামাল স্যারের কথা বলি, আমার খুব সৌভাগ্য তার সাথে কাজ করবার। আমি যখন মাত্র নাটক করছি টুকটাক, তিনি আমাকে একটা খুব ভালো নাটকে কাজ করবার সুযোগ দিয়েছিলেন। কিন্তু আমি এত বড় মাপের একজন টেলিভিশন কর্মকর্তা তখন, তিনি ডেকেছেন আমাকে, কিন্তু আমি একজন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের, আমি একটা গ্রুপ থিয়েটারে, ঢাকা থিয়েটারে কাজ করি, এতটুকুই আমার পরিচয়, আমার তো আর কোনো পরিচয় নেই। কিন্তু তিনি যে সম্মান দিয়ে কথা বলা আমাদের সঙ্গে বলেছেন, একেবারে উঠতি নতুন একজন শিল্পীকে গুরুত্ব দিয়েছেন, কাজ শিখিয়েছেন, সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। যে একজন বড় মাপের কেউ হয়ে যাওয়া, তার মধ্যে বিনয় থাকবে না। শিক্ষানবিশীর প্রথম শব্দই তো হচ্ছে তার ভেতরে শিখবার আগ্রহ এবং নিজেকে আদবটাকে চর্চা চালিয়ে যাওয়া। তারা যখন তাদের চূড়ান্ত পর্যায়ে আছেন, তাদের প্রতিভার প্রকাশের, তখন তাদের মধ্যে আচরণটা খুব বিনয়। এবং এখনো যারা আমাদের সঙ্গে আছেন, মোস্তাফা স্যারের কথাও যদি বলি, তাদের মধ্যে কিন্তু ওই জায়গাটাতে তারা এখনো রয়ে গিয়েছেন। অসম্ভব রুচিশীল এবং আব্দুল মমিন চৌধুরী স্যার, মুস্তাফা নুরুল ইসলাম স্যার, আব্দুল আবু সাইদ, আসাদ ভাই। আব্দুল আবু সাইদ স্যারকে বাদ দিয়ে আসলে টেলিভিশন নিয়ে কথা বলা যায় না। আশ্চর্য বিনোদনমূলক অনুষ্ঠান করতেন এবং মন্ত্রমুগ্ধের মতন। টেলিভিশনে আমার মনে আছে ঈদের বিশেষ অনুষ্ঠান কখনো কখনো বোধহয় স্যার করতেন, সপ্তবর্ণা বলে একটা খুব অনুষ্ঠান হতো, ভুলবার মতন নয়, কেবল একজন উপস্থাপক কত আকর্ষণীয় হতে পারে। এখন তো অনুষ্ঠান হয় এত জাকালো, বড় বাজেটের ঝাঁকানাকা, ব্যবহার করছি, এগুলো থাকতে হয় না, মশলা যুক্ত অনুষ্ঠান হতে হয়। কিন্তু তখন সেই মানুষগুলো ছোট্ট একটা স্টুডিওর মধ্যে এত কম প্রযুক্তিগত সুযোগ সুবিধায় শুধুমাত্র উপস্থাপনা এবং রুচিশীল অনুষ্ঠানের যে মানে শিল্পীদেরকে তারা যুক্ত করতেন, তারাই তো নির্বাচন করতেন। তারা যাদের নিয়ে অনুষ্ঠান করতেন তাদের কথা আমরা ফেলতে পারি না। তাদেরকে আমরা দেখেছি যে পরবর্তীতে দীর্ঘ সময় তারা পর্দায় ছিলেন, পরবর্তীতে হয়তো আমাদের যখন অনেকগুলো টেলিভিশন চ্যানেল আসলো তখন দেখেছি অনেক কেউ কেউ চলচ্চিত্র চলে গেছেন। তাদের পর কি আমরা সেরকম আমরা ফরিদি ভাইয়ের কথাই বলতে পারি, ফরিদি ভাই, আসাদ ভাইয়ের কথা বলতে পারি, কামালউদ্দিন নীলুর কথা বলতে পারি। এই মানের শিল্পীরা মানে এটা খুব ভালো একটা জায়গায় এনেছেন যে মঞ্চ ফেরদৌসী মজুমদার, আসলে আপনি যাদের নাজমা আনোয়ার, মানে কাউকে বাদ দেন, ফরিদি ভাই, যে এইরকম মানে ভার্সেটাইল ইংরেজি শব্দ ব্যবহার করছি, ক্ষমা করবেন, মানে এত বহুমুখী প্রতি, এত বহুমাত্রিক এবং প্রতি মুহূর্তে নিজেকে ভেঙে ভেঙে তৈরি করা, যেটা সেলিম আল দীন তার নাটকের ভেতরে শিল্পীকে নিয়ে লিখতেন না, যে গঠিত হয়ে শূন্য মিলাই, মানে একজন শিল্পী অনবরত নিজেকে ভাঙছেন, গড়ছেন। সেটা ফরিদি ভাইয়ের অভিনয় কোনোদিন একই মঞ্চ নাটকে পরবর্তী শোতে একরকম কেউ দেখে নাই। আর ইনফ্যাক্ট ওই কীর্তনখোলা নাটকে ছায়ারঞ্জন চরিত্রটি তিনি করতেন, সেলিম আল দীন নিজেই উল্লেখ করেছেন যে প্রথমে ছিলেন কিশোর ছায়া চরিত্রটি, যাত্রাপালার অভিনেতা, কিন্তু ধীরে ধীরে ফরিদি ভাই মনে হতো প্রত্যেকদিনই ভেঙে চুরে আরেকটি চরিত্রকে ইন্টারপ্রেট করছেন। আমি কথাটার সঙ্গে আরেকটা কথা একটু দুঃখ করে বলতে চাই, যে আপনি যাদের নাম নিচ্ছেন একটা অভিঘাত এসে লাগছে, স্মৃতির অভিঘাত। আমি ফরিদি ভাইয়ের সঙ্গে আমি একটু, যেহেতু অভিনয়ের বিষয়ে আসলো, আমি মমতাজউদ্দিন স্যারের কথা বলতে চাই। আরেকজন মানে উনি কি অভিনয় করছেন, মানে সেটা কোনো কানাকড়ি হোক,
আমাদের টেলিভিশন নাটক হোক, এবং তিনি হাসাচ্ছেন কিন্তু নিজে হাসছেন না, এবং আন্ডার অ্যাক্টিং করে যাচ্ছেন, যেটাকে কোনোদিন আপনি ভাড়ামো বলতে পারবেন না। এবং নাট্য নির্দেশক হিসেবে, রচয়িতা হিসেবে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে মোস্তফা কামাল সৈয়দ স্যার এবং মমতাজুদ্দিন স্যার, এই দুজনের সঙ্গে আমার মানে একটু বড় হয়ে যে প্রথম নাটক আমি করি, আমার প্রথম নাটক সেই অর্থে পূর্ণ দৈর্ঘ্য নাটক এদের নির্দেশনা, এবং আমি অনেক কিছু শিখেছি তাদের কাছে শিক্ষানবিশির জায়গা থেকে। আমি আসলে যে দুঃখটা আপনার কাছে বলতে চাচ্ছিলাম, যে সুখের কথাটা বলে, যে আপনি যাদের নাম নিয়েছেন, আমার একটা আনন্দের অভিঘাত হচ্ছে যে এই মানুষগুলো আশ্চর্য শিল্পী। আমি এবং আপনি অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের জীবদ্দশায় আমরা তাদের কাজ দেখতে পেরেছি, এবং আমার দুঃখের আহাজারি জায়গাটা, দুঃখের আহাজারি হচ্ছে যে আমার সন্তানরা সেরকম কাজ দেখতে পাচ্ছেন না। কেন শোনেন, আমরা আলোচনাটা শুরু করেছিলাম ওই জায়গা থেকে যে কেন দেখতে পাচ্ছি না। তার সঙ্গে আমরা একটু নাটকের আরো কয়েকটি নাম উচ্চারণ করতে চাই, জামালউদ্দিন হোসেন, আবুল খায়ের, মোহাম্মদ জাকারিয়া, আরো আগে হ্যাঁ এক্স্যাক্টলি মোহাম্মদ জাকারিয়া, আবুল হায়াতের অভিনয়, সিরাজুল ইসলাম, আরিফুল হক, আবুল খায়ের তো অবশ্যই, হ্যাঁ নাজমা আনোয়ার। আমাদের এখন যিনি অভিনয় করে যাচ্ছেন আবুল হায়াতের কথা আমি একটু বলতে চাই, যে হয় না যে আপনি বলছেন না যে বাতিঘরগুলোর অব্যাহত রয়েছে কিনা পরম্পরা, এই যে একজন দুজন শিল্পী এখনো আছেন যারা এই পরম্পরাটাকে ধরে রেখেছেন, এবং তাদের যে অভিনয়ের পরিধি, এবং দেখেন এখন তো সবাই নায়ক নায়িকা ভিত্তিক নাটক তৈরি করছে, কিন্তু এই মানুষগুলো কিন্তু ক্যারেক্টার অ্যাক্টরস, তাদেরকে যে চরিত্রই দেওয়া হোক, মানে একজন ডাস্টিন হফম্যান যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আমার এখানে গোলাম মুস্তাফা কিংবা হুমায়ুন ফরিদি, কিংবা এই যে আমি যে অসামান্য শিল্পীদের নাম আমরা নিয়ে চলেছি, এরা কিন্তু প্রত্যেকেই ক্যারেক্টার অ্যাক্টর, এবং একটা নাটক সফল হবে, একটা সিনেমা সফল হবে শুধুমাত্র ফর্মুলা গ্ল্যামার দিয়ে নয়। আমাদের নীলু ভাইয়ের কিন্তু গ্ল্যামার ছিল না, কামালউদ্দিন নীলুর, ফরিদের তো গ্ল্যামার ছিল, কিন্তু অভিনয় দিয়ে নীলু ভাই কিন্তু তার নাটকে দর্শক ধরে রাখতেন, আমাদের মতো ছোট মানুষদেরকে ধরে রাখতেন। আমরা হয়তো তাদের সংলাপগুলি বুঝতাম না, কিন্তু হয়তো কত অল্প বয়সে ছিলাম, কিন্তু স্মৃতি থেকে কিন্তু ভোলা যায়নি। কোন নাটকটা, আমি নাটকের নামটা ঠিক করে বলতে পারছি না, যে পানি কিনি পানি, ফরিদি ভাইয়ের সে যে অসাধারণ অভিনয়, এবং নদী ভাঙন এলাকায় তার খল চরিত্রের অভিনয়, এগুলো ভোলার মতো না আমার। মানে সেই জায়গা থেকে যে দুঃখবোধের কথা বললো, দুঃখবোধের কথা বলছি, কারণ বিটিভি আর্কাইভে এই নাটকগুলোকে সংরক্ষণ করেনি। এটা কিভাবে সম্ভব? আমি ভাবি প্রযুক্তির এই রকম উন্নয়নের জায়গা, এই ধরনের একটা প্রোডাকশন দেখা এবং শোনা। আমরা একটু ইস্যু যেতে চাই, বেতারেও আমরা এই যে মোস্তফা কামাল সৈয়দের নাটক শুনেছি, আমরা আফরোজা বানুর কণ্ঠ শুনেছি, আমরা আসাদ ভাইয়ের কথা শুনেছি, হুমায়ুন ফরিদি ভাই সুবর্ণাপাড়া নাটক করেছেন, আসাদুন্নুর নাটক করেছেন, এবং আমাদের খুব গুণী শিল্পীরা যাদের নাম আমরা নিচ্ছি, এবং আমাদের সৌভাগ্য যে সুবর্ণা আপা হোক, শিমুল আপা হোক, এবং রাইসুল ইসলাম আসাদ হোক, আসাদুজ্জামান নূর হোক, মানে আমি কারো নাম যদি ভুলক্রমে না বলতে পারি, এই পুরো প্রজন্মটা এত উজ্জ্বল। এখন এই যে আমি যেটা বললাম দেখা এবং শোনা, আলী জাকের ভাই, আলী জাকের আপা, সেই জায়গা থেকে হচ্ছে যে দেখা এবং শোনার বিষয়টা, তো দেখা এবং শোনার জায়গা থেকে আমরা দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। শোনার জায়গাটাও এখন বেতারে হয়তো বাংলাদেশ বেতার অপেক্ষাকৃত আমাদের নতুন যে এফএম বেতারের চেয়ে ভালো অবস্থায় এখন পর্যন্ত আছে যতটুকু আমরা শুনি, কিন্তু সেই শোনার জায়গাটা আমরা হারিয়েছি। কেন বলি, এখন আপনি এফএম রেডিওতে যে ছেলেমেয়েরা কথা বলে, বাবারা মাফ করে দিও, সেটা হচ্ছে যে কেউ আমরা শুদ্ধ করে বাংলাই বলি না, এবং ইংরেজি না মেশালে যেন আমি স্মার্ট হই না। কেন শুদ্ধ করে বাংলা বলে পুরোটাই শুদ্ধ করে বলা যাবে না, ইংরেজি বললে পুরোটাই শুদ্ধ করে বলি না কেন, অসুবিধা কোথায়? নস্টালজিয়ার মধ্যে আছি, এখনো আছি। সেই জায়গা থেকে আমরা একটু বলতে চাই, ওই জায়গা থেকেই বলা যে তাহলে আমাদের সন্তানরা বা আমরা এখন আর সেই যা দেখেছি, যা শুনেছি তা পাচ্ছি না শুনতে এবং দেখতে, এবং আফসোসের জায়গা হচ্ছে আমাদের সন্তানরা সেটা দেখতে পাচ্ছে না। কেন? আমাদের অডিও ভিজুয়াল কালচারের যে সংস্কৃতি রুচির জায়গাটা, সেটা আমাদের পরবর্তী প্রজন্ম উপভোগ করতে পারছে না, দেখতে পারছে না। তার কারণ হচ্ছে যে এটা তো খুব সরাসরি বোঝা যায় যে বাংলাদেশ টেলিভিশন যখন ছিল, তখন একটা নাটক বসতে প্রত্যেক 10 মিনিট পর পর একটা বিজ্ঞাপন দেখতে হতো না। এবং আমাদের শিল্পীদের কথা থেকে আমরা বললাম যে আমাদের একটা প্রবল উত্তরাধিকার ওই সময় ছিল, যেখানে যারা কাজ করছিলেন তারা আসলেই নিবেদিত শিল্পী ছিলেন। এই দুটা জায়গাতেই একটা বড় ব্যবধান চলে এসছে। এখন অডিও ভিজুয়াল কালচার মানে বাণিজ্যিক টেলিভিশন। এই জায়গায় একটু থাকতে চাই, নিবেদিত। এই যে আমরা যে শুরু করেছিলাম যে আমাদের দর্শনের জায়গা থেকে, আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা কোথায় আছি, এই নিবেদিত জায়গাটা মনে হারিয়ে গেছে। আমি যে কাজটা করছি সেই জায়গায় আমি নিজেকে নিবেদন করি না, নেই। এবং সেই ঘরানাটাও তো নেই যে আমি যে শিক্ষানবিশ থাকবো,
এবং আমি কমিটেড না, আমি নিবেদন শব্দটা আমি ওখান থেকে এনেছি যে আমার একটা কিছু করার আছে। আমি মুক্তিযুদ্ধের পরে যখন একটা স্বাধীন রাষ্ট্র হয়েছে, গ্রুপ থিয়েটারে যারা কাজ করেছেন, এই যে সেলিম আল-দ্বীন বলেন বা এসহ, আমি এত নাম বলবার সুযোগ নেই, কিন্তু তাদের ভেতরে তাগিদ ছিল না কোনো কিছু একটা করার, সেই কমিটমেন্ট বা নিবেদনের জায়গাটা তাদের ছিল। সেটা কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে আমরা ওই জাতের শিল্পীদেরকেই পেয়েছি। এখন কি হয়েছে, এখন অডিও ভিজুয়াল কালচার কারা নিয়ন্ত্রণ করছেন? একটা সময় ভারতবর্ষে নাকি শুনেছি হাঁড়িকুড়ি লাগিয়ে আমাদের নাটক দেখা হতো, সাদা কালোর যুগে ঝিরঝির নাটক হলেও তাদের দেখতে হতো। সেটা কিন্তু আবেদনের কারণে, আমাদের শিল্পিত আবেদনের কারণেই আমাদের নাট্য আখ্যান সেখানে সমাদৃত ছিল। আর এখন কি হয়েছে, আমরা তাদের অন্ধ অনুকরণ করছি, নেশাগ্রস্ত, আমরা আমাদের নাটক দেখছি না, আমাদের নাটক দেখছি না, কিন্তু আমরা যে নাটক করছি সেটাও সেই নাটকের অনুকরণ করছি। এর চেয়ে লজ্জার তো কিছু নেই। এটা কেন 2016-তে এই পরিণতি হবে, যখন 80 এবং 90-এর দশক আশ্চর্য শিল্পিত উৎকর্ষের যুগ, তাহলে আমরা এত পিছিয়ে গেলাম কি করে? পিছিয়েছি কারণ এখন সমস্ত যে আমি শিল্প দর্শক হিসেবে আমি দেখছি, সেটাও তো বাণিজ্যিক ভাবে নিয়ন্ত্রিত। আপনার নাটক যখন একটা চ্যানেল নির্বাচন করছে, ভালো নাটকের চাইতে সে বেশি দেখছে যে দর্শক কোনটা খাবে। আমি ঠিক এই শব্দটাই ব্যবহার করছি, কারণ আজকের জেনারেশন এটাই চায়। আজকের প্রজন্ম যেটা বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না। আপনি এটাও দেখেন, অস্থিরতা, একটু পরপর চ্যানেল চেঞ্জ, একটু পরপর টেলিভিশনে একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেল টপকে টপকে যায়। এই আমি খেলা দেখছি, ওই আমি এখানে এই সিরিজে একটু সিরিয়ালে ঢুকে গেলাম। তো তার মানে আমি একজন দর্শকের যে দর্শনের অভ্যাস, সেটাকেও নষ্ট করে দিয়েছি। তার মানে আমার সাংস্কৃতিক চর্চার জায়গায় আমি তরুণ প্রজন্মকে আমি কোনো সেই অর্থে সুস্থ উত্তরাধিকার দিয়ে যেতে পারছি না, কারণ সেটা বাণিজ্যিকভাবে নিয়ন্ত্রিত। এবং সেই জায়গাতেই হচ্ছে যে বাণিজ্যিকভাবে নিয়ন্ত্রিত নিবেদনের জায়গাটা নেই, প্রতিশ্রুতি নেই যে আমি কোথায় কি করব, কতদূর যাব, তার নিজস্ব কোনো লক্ষ্য নেই। কিন্তু সবাই একটা তারকা হতে চাচ্ছে। যে প্রতিষ্ঠিত শব্দটা আপনি বলেছেন, আমি ওটা খুব পছন্দের জায়গা, তারকা হওয়া বা প্রতিষ্ঠিত হওয়া। সবচেয়ে সর্বনেশের মানে লক্ষ্য। কিন্তু আমি একটি জায়গায় যাব, সেখানে আমরা মানে সিঁড়ির চেয়ে আমাদের কাছে লিফট খুব লোভনীয় হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছি আমরা। কারণ এখন খুব দ্রুত চলন্ত সিঁড়ি আমাদের, চলন্ত সিঁড়ি, একজন একই সাথে নিজেকে নায়ক, গায়ক, নায়িকা, গায়িকা, উপস্থাপক, নাট্য রচয়িতা সবকিছু খুব খুব সুন্দরভাবে করে ফেলা যাচ্ছে। আর এত দ্রুত প্রতিষ্ঠার জায়গাটা তো একজন শিল্পীর মুখ্য হতে পারে না, তার তো সাধনার জায়গাটাকে থাকতে হবে। সাধনার জায়গাটা কিন্তু এখন অবসলিট, এখন আর ওটা নিয়ে ভাববার কোনো সুযোগই নেই। তার সাথে আমি যদি যুক্ত করি এখানে আমাদের দায়ের জায়গাটা আমরা বলি, সেটা হলো যে আমাদের যারা পূর্বসূরি তারা কিন্তু আমাদের সাধনার জায়গাটা দেখিয়েছিলেন। আমাদের সংকটটা দ্বিবিধ ছিল, মানে আমরা যারা শিল্পের সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু ক্রমশ আমরা শিল্প থেকে সরে এসেছি। আমরা যারা ইনফ্যাক্ট রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনগুলো করেছি, তারাও কিন্তু এই বিবর্তমান রূপান্তরিত যে রাজনৈতিক সংস্কৃতি এসেছে সেখান থেকে কিন্তু আমরা গা বাঁচিয়েছি। আমার মনে হয় এটাও একটা বড় কারণ যে বললেন না, নিবেদিত কর্মী হিসেবে আমরা রয়ে যেতে পারিনি। যদি রয়ে যেতে পারতাম তাহলে আরেকটি প্রজন্ম সেটা শিখতে পারত। এখানে একটা শব্দ নেই, কর্মী, কর্মী এবং তারকা। হ্যাঁ, আগে নাট্যকর্মী ছিল, সাংস্কৃতিক কর্মী ছিল, সব জায়গায় কর্মী। হ্যাঁ, কিন্তু এখন সবাই এটা সাংবাদিকতা, তারকা কিন্তু গণমাধ্যম কর্মী না, গণমাধ্যম তারকা, সেটাও হচ্ছে এখন। তারকা তখনও ছিল, কিন্তু তারকাদের মধ্যে যারা তারা কিন্তু তারকা ভাবে নিজেকে তারকার জায়গায় নিয়ে আপনার সঙ্গে কথা করতেন না। তারাই আমাদেরকে তাদের আচরণে বলতেন যে তিনি একজন সাংস্কৃতিক কর্মী। খুব বড় একটি সম্মেলনেও দেখা যাচ্ছে, একটা থিয়েটার সম্মেলন হোক বা টেলিভিশনের একটা 25 বছর পূর্তি অনুষ্ঠানেও একজন শিল্পী যখন স্মৃতিচারণ করছেন তখন কিন্তু তিনি নিজেকে একজন কর্মী হিসেবে উপস্থাপন করতেন। সেই ঘরানাটা বা সেই সাংস্কৃতিক উত্তরাধিকারটা এখন বোধহয় আমাদের মধ্যে আর চলটা নেই। এবং সেটার কারণটা কি? সেটা শুধু কি অর্থনীতি না, আমাদের সামাজিক অস্থিরতা এবং পড়াশোনাটা তো কমে গেছে। পড়াশোনাটা বড় বিষয় মানছি, কিন্তু আপনি যে বললেন এটার কারণ একটা তো নয়, এটা তো যৌগিক সার্বিক মানে সামাজিক অস্থিরতা। কিন্তু আমরা তাহলে কোথায় যাব? আমরা যে কোথায় যাব, আমি মনে আছে কিনা আমরা বাতিঘরদের দেখা পেয়েছিলাম, তারপর সে বাতি জ্বালিয়ে রাখতে পেরেছি কতটা জানি না, নিভু নিভু যদি বলি, পরের প্রজন্মের কাছে সেই যেতে যেতে সেটা কোথায় যাবে? না, পুঁজি যখন সব নির্ধারক ঈশ্বর হয়ে দাঁড়ায়, পুঁজি যখন ঈশ্বর হয়ে দাঁড়ায়, তখন খুব বিপদ হয়ে যায়। আমার কাছে মনে হয় যে আপনি একটা দুটো শব্দ কিন্তু বলেননি, আমার মনে হয় আমাদের আলোচনায় বা আমার এবং কথায় বা আপনার কথায় একাধিক প্রান্তগুলো এসছে, যেটা আমাদের জন্য একটা জলাবদ্ধ জায়গা তৈরি করেছে, যেখানে আমার মনে হয় না স্রোত নেই।
তবে বাতি ঘরকে হারিয়ে যাওয়ার মানে আমরা বলতে পারি যে আর কোনোদিন জাগবে না, কিন্তু জাগতে পারে না, জাগবে না সেখানে অবশ্য জ্যোতি চিহ্ন দেওয়া যায় না। আপনি যে বললেন পাঠের অভ্যাসটা যদি পাঠ অভ্যাসটা একবার এখন এই সময় একটা খুব হয়তো ভাঙ্গনের সময় যাচ্ছে, এই সময়টা অস্থিরতার সময় যাচ্ছে, মন্দ সময় নষ্ট সময় যাচ্ছে, কিন্তু একটা সময় তো মানে আবার ফিরে আসবে। হয়তো নিভৃতে কেউ কাজ করছেন, তারা সামনে আসতে পারছেন, যেটা আপনি বলছেন, কেউ না কেউ কোথাও কাজ করছে তো। মানে আমার কাছে মনে হয় তারা বাতিঘর হয়ে না দাঁড়াতে পারে। আমি তো প্রচুর তরুণ প্রজন্মের শিল্পীদের দেখি, কোথাও না কোথাও তো ভরসা রাখতে হবে আমাদের, বিশ্বাস করতে হবে কোথাও কোথাও কাজ হচ্ছে। হয়তো তারা সামনে আসতে পারছে না, একসময় সেই আলো তো ঠিক আসবেই। দেখেন এই যে রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক কর্মী, তরুণ শিল্পী, তরুণ লেখক, তরুণ সঙ্গীত রচনা করছে, এরকম কিন্তু মানুষ আছে, টুকরো টুকরো মানুষ আছে, বিচ্ছিন্ন আছে। কিন্তু আমরা কিন্তু গোষ্ঠীবদ্ধ হতে পারছে না, গোষ্ঠীবদ্ধ হতে পারছে না। কিন্তু এরাই যে কেউ কখনো বাতিঘরে দাঁড়াবে না, সেই প্রত্যাশা আমি ছাড়বো না। তবে আজকে নস্টালজিয়ার যে পুরো বিষয়টা, নস্টালজিয়া চলে গেছিলাম, ওই যে বললাম যে আপনি আমার এত প্রিয় মানুষগুলোর স্মৃতির অভিঘাতে আমাকে আলোড়িত করেছেন, তাতে আমি বুঝলাম যে আমি কত সমৃদ্ধ একটি কৈশোর, শৈশব এবং তারুণ্য পার করে এসেছি। এবং আমার শিক্ষানবিশী হচ্ছে সেই রকম একটা ঋদ্ধ সাংস্কৃতিক বহু মানুষের সান্নিধ্যে। এবং আমি আশা করি যে কোথাও না কোথাও আমরা একটা রাস্তা খুঁজে বের করব, যেখানে আমার তরুণ প্রজন্ম আবার নতুন করে অতীতের সঙ্গে এখনকার একটা সেতু বন্ধন করতে পারবে। যেমন বই, এই মানুষগুলো নেই, কিন্তু আমি তো রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আগাই না, জীবনানন্দ দাশকে তো আমার বাদ দিয়ে আমার কোনো, হেমন্তকে বোঝাবুঝি শেষ হয় না, শীতকালকে বোঝা শেষ হয় না। সুতরাং আমাদের কিন্তু রাস্তাটা আছে, কিন্তু এই মোটিভেশনটাই, অর্থাৎ তাদেরকে প্রণোদিত করা, তাদেরকে আকৃষ্ট করবার কাজগুলো বোধহয় আমাদের আরেকটু বেশি করে, মানে ভুল দরজা করাটা হচ্ছে। হ্যাঁ, এবং এই মানুষগুলোকে আবার নিয়ে আসা, যে যাদেরকে আমরা বাতিঘর জানি, আমি অতীত বলিনি, তাদেরকে আমার মনে হয় যে যেখানে আছি, বিশেষ করে গণমাধ্যমের যারা আছেন, তারা ফেরত নিয়ে তাদেরকে আরো একটু আলোকিত করে নিয়ে আসলেই আবার পরিচিতির জায়গাটা, প্রাথমিকভাবে বুনিয়াদের জায়গাটা আবার শুরু হতে পারে। এবং হ্যাঁ, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সমৃদ্ধ অতীত ছিল, আমাদের বর্তমানও হয়তো সমৃদ্ধ, কিন্তু বিচ্ছিন্নভাবে সমৃদ্ধ। এটা আমার ভালো লেগেছে, বিচ্ছিন্নভাবে সমৃদ্ধ। তারা জোটবদ্ধ হতে পারছে না। ভরসার জায়গা ওই জায়গায় যে আমাদের আগামী প্রজন্ম বা যাদের মধ্যে আমরা স্বপ্ন দেখি, তারা নিশ্চয়ই জোটবদ্ধ হতে পারবে 100 বার। তারা স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না, নিশ্চয়ই পিপুলিকা শাড়ির মতো এগিয়ে আসছে। সেটাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।